বাংলা ও বিশ্ব সাহিত্য সমাজের যুগ থেকে নিষ্কাশিত কিছু রহস্য ও রোমাঞ্চকর কাহিনী দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন, দি নাইট অফ থ্রিলস। আজ আপনাদের জন্য তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প তারানাথ ও লোমহর্ষ পিশাচ। প্রখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একমাত্র সুযোগ্য পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1947 সালের 15ই অক্টোবর ব্যারাকপুরে। বাবার মতো করেছেন শিক্ষকতা। রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগের ডেপুটি ডিরেক্টর ছিলেন তিনি। তার উল্লেখযোগ্য কয়েকটি গল্প কাজল ও কাজলের পর, তৃতীয় পুরুষ, কক্ষপথ ইত্যাদি। আজকের প্রধান চরিত্রে তারানাথ এবং পিশাচ। গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি রাজদীপ। তো শুরু হচ্ছে আজকের গল্প, তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প তারানাথ এবং লোমহর্ষ পিশাচ। একদিন তারানাথকে পাণ্ডিত্যে পায়। দিনটা বর্ষার, আর মেঘলা আকাশ দেখলেই কিশোরী আর আমি কিসের যেন আকর্ষণে তারানাথের বাড়িতে গিয়ে হাজির হই। আমাদের এই প্রাত্যহিক নিতান্ত পরিচিত জগৎটার বাইরে এক আশ্চর্য দুনিয়ার কথা সে আমাদেরকে শোনায়, যেখানে সম্ভাব্যতা এবং অসম্ভাব্যতার মাঝখানে সীমারেখাটা খুবই অস্পষ্ট। দেখা যায় কি যায় না। আলাপের প্রথম দিকে আমি আর কিশোরী আড়ালে হাসাহাসিও করেছি, কিন্তু পরবর্তী সময়ে তারানাথের এমন কিছু ক্ষমতা আমরা দেখেছি যার পরে অবিশ্বাস জিইয়ে রাখা কঠিন হয়ে পড়ে। আজও তেমন একটা ঘটনা ঘটল। তারানাথের বাইরের ঘরে বসে আড্ডা হচ্ছে। চারি তারানাথের কন্যা, আজ কয়েকদিন হলো বাপের বাড়ি এসেছে, থাকবে দিন দশেক। তাকে আমরা খুব ছোট থেকেই দেখেছি। লেসের ডিজাইনের ছবি এনে দেওয়ার জন্য বায়না করত। চারি পুরনো দিনের মতো তেল দিয়ে মাখা চাল কড়াই ভাজা আর চা দিয়ে গিয়েছে। চায়ে চুমুক দিয়ে তারানাথ তৃপ্তির সঙ্গে বলল, তারপর সামনে রাখা পাসিংশোর প্যাকেট থেকে একখানা সিগারেট বার করে ধরাতে গিয়ে হাওয়া দাপটে পরপর 3টে দেশলাই কাটেই নষ্ট করে ফেলল। আজ আবার বাদলার সঙ্গে জোর বাতাস দিচ্ছে, কাঠির মাথায় আগুন থাকছে না। কিশোরী চিরকালই বেপাস কথা বলতে প্রস্তুত। হঠাৎ সে বলে উঠল, আপনি তো কত রকম প্রক্রিয়াই জানেন, বাতাস স্বামী দিতে পারেন না? না মানে সিগারেটটা ধরতো তাহলে। তন্ত্রমন্ত্র তারানাথের নিজের কর্মক্ষেত্র, বিশ্বাসের ক্ষেত্র, এইসব নিয়ে রসিকতা ওর একেবারেই পছন্দ নয়। সে কিশোরীর দিকে রসসায়িত দৃষ্টিপাত করে বলল, করা যায়ই তো। কতটুকু জানো তুমি এইসবের? কি করে? সে তোমার মতো মূর্খকে বলে লাভ কি? কামাখ্যা তন্ত্রে আছে, ব্রহ্মাস্তং সংপ্রবক্ষামি সদ্য প্রত্যয় কারকম যস্যা স্মরণ মাত্রেণ পবনে হপি স্থিরায়তে। ও তো একটা সংস্কৃত শ্লোক মাত্র, বাতাস সামান দেখি। তারানাথ মাঝে মাঝে খুব রেগে যায়, এবং সে রেগে গেলে আমরা একটা না একটা অদ্ভুত কিছু দেখতে পাই। কিশোরীর কথা শুনে সে মুখ ফিরিয়ে জানালার বাইরে তাকালো এবং অন্যত্র স্বরে দ্রুত কি একটা দুর্বোধ্য মন্ত্র বলে গেল। তারানাথ মুখ ফেরাতেই কিশোরী বলে উঠল, কই কিছু হলো না তো। সন্তান গর্ভে এলে পরের দিনই কি প্রসব হয়? অপেক্ষা করো। আশ্চর্য ব্যাপার, মিনিট খানেকের মধ্যেই বাতাসের দাপট কমতে কমতে একদম স্থির হয়ে গেল। সিগারেট ঠোঁটে লাগিয়ে প্রশান্ত মুখে দেশলাই জ্বালালো তারানাথ। হয়তো কিছুই নয়, হয়তো তখন বাতাস এমনিতেই থেমে যেত। কিন্তু তারানাথের আত্মপ্রত্যয়পূর্ণ আচরণ দেখলে একটু গা শিরশির না করে পারে না। সিগারেট আধাআধিভাবে শেষ করে তারানাথ মৃদু হেসে বলল,
বাড়বে, অপেক্ষা করো, আবার জোর বাতাস উঠবে। এই সব প্রক্রিয়াকেই বলে স্তম্ভন। যখন তখন বা অকারণে করতে নেই। নেহাতি তোমরা আমাকে রাগিয়ে দিয়ে ব্যাপারটা ঘটালে। বললাম, কেন? করলে কি ক্ষতি হয়? হবে আবার কি? প্রকৃতির বিরুদ্ধে গেলে যা ক্ষতি হতে পারে তাই হয়। তাই স্তম্ভন প্রক্রিয়া দিয়ে আর কি কি করা যায়? ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালায় দগ্ধা বিশিষ্ট সিগারেটের টুকরো গুঁজে দিতে দিতে তারানাথ বলল, সবই করা যায়। তন্ত্রে একটি ব্যাপক প্রক্রিয়ার নাম স্তম্ভন। ঠিকমতো আয়ত্ত করতে পারলে এর দ্বারা সব কিছু করা সম্ভব। সমস্ত জগৎ সাধকের হাতের মুঠোয় চলে আসে। এই যে তুমি এত কথা বলছো, স্তম্ভনের মাধ্যমে তোমার মুখ বন্ধ করা যায়। শুনবে? শোনো। পুষ্যার্কে মধুবৃন্দাকং গৃহীতা পক্ষী পেদং বুধ সভা মধ্যে চ সর্বেশাং মুখস্তম্ভং প্রজাপতে। বুঝলে? আগে না। পুষ্যা নক্ষত্রে সূর্যের অবস্থানকালে হাতে যষ্টিমধুর মূল নিয়ে সবার ভেতর নিক্ষেপ করলে সভাস্থ সকলেই স্তব্ধ হয়ে যায়। সংস্কৃত শেখো, একটু সংস্কৃত শেখো। কিন্তু এ তো খুব সহজ কাজ। জ্যোষ্ঠী মধু মুদিখানাতেই পাওয়া যায়। আর পুষ্যা নক্ষত্রে সূর্য কখন থাকবে সেটা পঞ্জিকা থেকে যে কেউ বলে দিতে পারে। তাহলে সবাই কেন চেষ্টা করে না? আসল ব্যাপারটা তুমি ভুলে যাচ্ছ। এই সমস্ত প্রক্রিয়ায় তোমাকে করতে হবে একটি গোপন বীজ মন্ত্র উচ্চারণ করে। সেই মন্ত্র গুরুই তোমাকে দেবেন। এই জন্য উপযুক্ত গুরুর কাছে দীক্ষা না নিলে তন্ত্র সাধন করা যায় না। তা নইলে তো সবাই যা ইচ্ছা তাই করে বেড়াতো। যাও না, কোনো মেয়েকে আকর্ষণ করবার জন্য কোঁচ বকের বাঁদিকের ডানার পালক হাতে নিয়ে কৃষ্ণা চতুর্দশীর রাত্রিরে লোকবসতির বাইরে নিম গাছের তলায় বসে 10,000 বার জপ করো। হ্রিং কালিকাটায় বিদ্মহে আকর্ষণ্যে ধীমহি তন্ন কালিকা প্রচোদয়াৎ। রাত্রির প্রথম প্রহর থেকে ব্রাহ্ম মুহূর্তের মধ্যে জপ শেষ করতে হবে। ওই সময়ের ভেতর 10,000 বার জপ করতে যদিও তুমি পেরে ওঠো, তাতে কোনো লাভ হবে না। জপ শেষ করে নিশ্চিন্ত মনে সেই মেয়ের সঙ্গে রসের কথা বলতে যাও। তার বাড়ির লোক ডেকে সে তোমাকে ঠ্যাঙানি খাওয়াবে। কারণ গুরুর কাছে তোমার আসল শিক্ষা হয়নি। শুধু মন্ত্রে এসব হয় না। বশীকরণের আগম শাস্ত্রোক্ত পন্থা শুনবে? এই শোনো। গৃহীতা মালতী পুষ্পং পট্টসূত্রেণ বর্তিকা। এবার আমি বললাম, যথেষ্ট হয়েছে ঠাকুরমশাই। আজ আর সংস্কৃত শুনলে একেবারেই খেপে যাব। বরং ভালো একটা গল্প শোনান না। মানে আপনার জীবনের অভিজ্ঞতা থেকে নেওয়া কাহিনী। তারানাথ বলল, গল্প আর আসে না। মনে শান্তি না থাকলে কি আর আড্ডা জমে? জিনিসপত্রের দাম কীরকম হু হু করে বাড়ছে দেখছো? আজ সকালে বাজারে গিয়ে দেখছিলাম, তা দেখলাম রোজকার খাবার মতো মাঝারি চাল 4 আনা সের, সর্ষের তেল 9 আনা, আলু 4 পয়সা আর পটল 6 পয়সা। একখানা গঙ্গার ইলিশ পছন্দ হয়েছিল, দাম বলল 12 আনা। ভেবে দেখো একবার, অমন একখানা ইলিশ 5-7 বছর আগেও ওই বাজারে 4 আনা 4.5 আনায় কিনেছি। এই যুদ্ধ কবে থামবে বলতে পারো? হিটলার বা চার্চিল আমাদের সঙ্গে তো আর পরামর্শ করে যুদ্ধ পরিচালনা করেন না। সুতরাং কিশোরী আর আমি চুপ করে বসে থাকলাম। তারানাথ বলল, মাছের কথা একটা ঘটনা মনে পড়ল। অনেক রকম কাণ্ড জীবনে দেখেছি।
বীরভূমের শ্মশানে মাতু পাগলির সঙ্গ পেয়েছি। বরাকর নদীর চরে পোড়া শোল মাছের নৈবেদ্য দিয়ে সারা রাত জপ করে মধুসুন্দরী দেবীর দেখা পেয়েছি। গুরুর আদেশে সব সাধনা পর্যন্ত করেছি। এইসব গল্প তো কিছু কিছু বলেছি তোমাদের, কিন্তু একবার একটা কাণ্ড দেখেছিলাম যা সত্যিই অদ্ভুত। দাঁড়ান, মাছের বিষয় কি যেন একটা বলছিলেন? ঘটনাটা শোনো, তাহলেই বুঝতে পারবে। এককালে আমার খুব মাছ ধরবার নেশা ছিল, তা তো তোমাদের বলেছি বোধ হয়। ভালো কোনো পুকুর বা দিঘির সন্ধান পেলে অমনি দৌড়তাম। বড় বড় মাছ শিকারীদের কাছ থেকে পরামর্শ নিয়ে চার বানাতাম, টোপ সংগ্রহ করতাম। বাড়ির বাইরের দিকে ছিল আমার শোবার ঘর। এ আমার গ্রামের পৈতৃক বাড়ির কথা বলছি। তখনও বিয়ে করিনি, কিন্তু সাধন ভজনের জীবন শুরু হয়ে গিয়েছে। বর্ষার শুরু থেকেই আমার সেই ঘর একাঙ্কি আর মেথির গুঁড়ো ইত্যাদির গন্ধে ভরপুর হয়ে থাকত। কৌটোয় কৌটোয় থাকতো চিনির রসের গাদ, পিমড়ের ডিম, বোলতার চাক, এইসব। বড় মাছ ধরে খুব পেট ভরে খাবো এই উদ্দেশ্য নিয়ে মাছ ধরতাম না। কোনো ভালো মাছ শিকারী সেই জন্য মাছ ধরে না, আসলে শিকারে যাওয়ার প্রস্তুতি। পুকুরের চারিধারের পরিবেশ এইসবই হলো মূল কথা। নইলে অত খেটে চারই বা বানাতাম কেন? গুরুর কাছে আকর্ষণীয় মন্ত্র শেখা ছিল। সেই মন্ত্র উচ্চারণ করে মাছ ধরতে বসলে মাছেরা ছুটে এসে টোপ ছাড়াই খালি বড়শি গিলে খাবে। কালিকাতন্ত্রে আছে, মানুষা সুরদেবাশ্চ যক্ষ রোগ ও রাক্ষসা স্থাবরা জঙ্গমাশ্চৈব আকৃষ্টাস্তে বরাঙ্গনে। কাতর গলায় কিশোরী বলে উঠল, ও ঠাকুর মশাই, গল্পটা? ও, তোমাদের দুজনেরই তো সংস্কৃতর ভীতি। যাক, গল্পটাই শোনো। সে বছর আমাদের গ্রামের একজন প্রবীণ এবং অভিজ্ঞ মাছ ধরিয়ের পরামর্শে চারের সব মশলা মেখেছিলাম সর্ষে ফুলের মধু দিয়ে। প্রবীণ ভদ্রলোক বলেছিলেন, বাবা তারানাথ, তোমাকে যা বলে দিলাম তাতে ছিপ ফেলে বসবার অবকাশটাও পাবে না। দলে দলে মাছ ছুটে আসবে। আরও অনেক কিছু তোমাকে শিখিয়ে দিয়ে যাব। কাউকে এসব বলিনি কখনো, কিন্তু এবার বুঝতে পারছি বয়স হয়ে আসছে। পৃথিবীতে খুব বেশি দিন আমার আর বাকি নেই। সব অভিজ্ঞতা কাউকে দিয়ে যাওয়া প্রয়োজন। বাজে লোককে বিদ্যা দিতে ভালো লাগে না। কিছুদিন ধরে লক্ষ্য করে দেখছি তোমার মধ্যে বড় মাছ শিকারীর আসল গুণটা আছে। তোমাকেই সব দিয়ে যাব। অবাক হয়ে বললাম, আসল গুণ? কি গুণ কাকা? তিনি বললেন, নিষ্প্রিয়তা। বড় মাছ ধরিয়ে একজন বড় শিল্পী। সে খাওয়ার জন্য মাছ ধরে না, মাছ ধরার আয়োজন আর আনন্দই তার কাছে বড়। সেদিন চৌধুরীদের পুকুরে তোমার ছিপে একটা সের দুয়েকের মৃগেল বেঁধেছিল। দেখলাম তুমি মুখ থেকে বড়শি খুলে মাছটাকে আবার জলে ছেড়ে দিলে। তুমি বুঝতে পারোনি আমি দিঘির পাড়ে জঙ্গলে বাসক পাতা তুলতে গিয়ে দেখেছিলাম। খুবই আনন্দ হলো। বুঝলাম তুমি নিষ্প্রিয়, তোমারই হবে। লজ্জিত হয়ে বললাম, ও কিছু নয় কাকা, দেখলাম ছোট মাছ, এখনো অনেক দিন বাঁচবে। খামোকা ওর জীবনটা শেষ করি কেন? ওইটাই তো আসল কথা। অন্য কেউ হলে কিন্তু নাচতে নাচতে নিয়ে যেত, বুঝলে? গ্রাম সম্পর্কের সেই কাকা মাছ ধরবার বিদ্যায় আমাকে বেশ পাকা করে দিয়ে গিয়েছিলেন। আজ বহুদিন হলো তিনি দেহ রক্ষা করেছেন।
সেই আমার প্রথম যৌবনেই। এখনো তার কথা মনে পড়লে বুকের ভেতরটা কেমন করে ওঠে। ওসব মেজাজি সৎ মজাদার লোক আজকাল আর দেখা যায় না। যুগটাই একেবারে বদলে গেল হে। এখন সব ছোট মাপের মানুষ। ব্যক্তিহীনতা কলির লক্ষণ। যাগ্গে, তো সর্ষে ফুলের মধু জোগাড় হলো হঠাৎই, বিশেষ চেষ্টা করতে হলো না। আমাদের গ্রামের সে বছর দুজন মানুষ এলো ছিট কাপড়, তুলো জড়ানো কম্বল, বাচ্চাদের রেডিমেড জামা এইসব বিক্রি করতে। তারা বিহারের লোক। গ্রামে কেউ তাদের থাকার জায়গা দিতে রাজি হলো না। মানুষের স্বভাব বড়ই অদ্ভুত, কিন্তু তাদের ভাষা ভালো বোঝা যায় না। তারা আটার লেচি দু হাতে থাবড়ে মোটা রুটি করে শুধু আচার দিয়েই খেয়ে নেয়। তাদের পোশাক পরার ধরন অন্যরকম। কাজেই ধরে নেওয়া হলো তারা ভালো লোক নয়। মোটঘাট নিয়ে বেচারারা বিপদে পড়ল। আমার বাবা চিরদিনই পরোপকারী মনোবৃত্তি সম্পন্ন মানুষ ছিলেন। খবরটা শুনে তিনি আমাকে বললেন, যা তো তারা লোক দুটোকে আমাদের বাড়ি নিয়ে আয়। চাকরি বা ভিক্ষা না করে মাল কাঁধে বিদেশ বইয়ে ব্যবসা করতে বেরিয়েছে, তাদের তো সাহায্য করা উচিত। যা নিয়ে আয়। লোক দুটো আমাদের বাড়ির বাইরের দিকে ঢাকা দালানে আশ্রয় পেয়ে বসতে গেল। এবার তাদের ব্যবসাও জমে উঠল খুব। মানুষের নির্লজ্জতারও সীমা নেই। যাদের তারা আশ্রয় দেয়নি, বিদেশি বলে দূরে সরিয়ে রেখেছে, তাদের কাছ থেকে সস্তায় কাপড় চোপড় কেনবার জন্য তারা ভিড় করে এলো। ব্যবসায়ী দুজন আমাদের বাড়ির উঠোনেই কাঁঠাল তলায় জিনিসপত্র নিয়ে বসত। একদিন বিকেলের দিকে দাঁড়িয়ে তাদের বেচাকেনা দেখছি। খদ্দেরপত্র ধীরে ধীরে কমতে শুরু করেছে। কারণ গ্রামে তো আর শহরের মতো বিজলি বাতি নেই। সন্ধ্যের থেকে নেহাত কাজ না থাকলে যে যার বাড়িতে ঢুকে পড়ে। দাঁড়িয়ে আছি, এমন সময় শিবু এসে হাজির। শিবুর বয়স এই 17-18 হবে। গরু চড়ায়, জনও খাটে। তাকে বলেছিলাম এই সর্ষে ফুলের মধু জোগাড় করে দেবার জন্য। বললাম, কিরে, পাওয়া গেল? না ঠাকুর, যা পাচ্ছি তা সর্ষে ফুলের বলে বিশ্বাস হয় না। তাছাড়া আপনি ব্রাহ্মণ মানুষ, আপনাকে বাজে জিনিস দিয়ে কি শেষে নরকে যাব? কি আর বলি। আচ্ছা, খোঁজ রাখ, পেলে বলিস। বিহারি লোক দুজন আমাদের কথা শুনছিল। তাদের মধ্যে যে বয়সে বড়, তার নাম দুধনাথ। সে উঠে এসে আমাকে বলল, क्या हुआ बाबूजी? ও কিছু না, আমার একটা জিনিস দরকার, পাচ্ছি না, তাই। সর্ষে ফুলের মধু? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ, তুমি বাংলা জানো নাকি? দুধনাথ হেসে বলল, হ্যাঁ বাবু, বহুত দিন বাংলাদেশে ব্যবসা করেছি। তা বাবুজি, আমি আপনাকে সর্ষে ফুলের মধু দিতে পারি। मेरे पास है, आप लेंगे? তা নিতে পারি, কিন্তু তুমি পেলে কোথায়? हमारे बिहारी इलाके में बहुत सारे सरसों के खेत है। ক্ষেতের কাছাকাছি গ্রামগুলোতে যে মৌচাক হয়, তাতে কেবল সর্ষে ফুলেরই মধু থাকে। हम लोग एक बोतल भर्ती करके सब समय রাখি। सर्दी কাশি ছাড়াও অনেক অসুখ বিসুখে খুব কাজে দেয়। এই দেখুন। মালের গাঁঠির ভেতর থেকে খুঁজে দুধনাথ একটা বোতল বের করলো। উজ্জ্বল সোনালী রঙের তরল পদার্থে বোতলটা ভর্তি। ছিপি খুলে এগিয়ে দিয়ে দুধনাথ বলল, ये लीजिए, थोड़ा सा सूख के देखिए। শুকলাম। উগ্র ঝাঁঝের সঙ্গে মেশানো একটা মধুর গন্ধ। দুধনাথ বলল, একটা শিশি আনুন বাবুগু, ওতে ঢেলে দিচ্ছি। বাড়ির ভেতর থেকে একটা মাঝারি শিশি এনে দিতে তাতে ভর্তি করে মধু ঢেলে দিয়ে দুধনাথ বলল, এই লিজিয়ে।
এর জন্য কত দেবো ভাই? জি জি বাবूजी, ভাই বললেন তো ব্যাস उसमें ही हो गया। দাম টাম কিচ্ছু দিতে হবে না। তাছাড়া ये सब तो मेरा बेचने का चीज नहीं है। না না, তা কেন? মধু বেশ দামি জিনিস, বিনা পয়সায় তুমি কেন দেবে? बाबूजी, आपके अलावा ये गांव में और कोई भी हम लोग के रहने के लिए एक जगह तक नहीं दिया था। सब जगह के व्यवसाय चले बाबूजी। দুধনাথ কিছুতেই দাম নিল না। তখনও জানি না তার দেওয়া মধু মাছের চার বানানোর চেয়েও আমার অনেক বেশি জরুরি কাজে আসবে। ভাগ্যদেবতাই বোধ হয় দুধনাথ আর তার ভাইয়ের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়েছিলেন, নইলে যে ঘটনা আজ তোমাদের বলতে বসেছি সেটা ঘটতই না। পুজোর আর মাসখানেক বাকি। মাঝে মাঝে মেঘ কেটে শরতের গভীর নীল আকাশ বেরিয়ে পড়ছে, সঙ্গে উজ্জ্বল সোনালি রোদ্দুর। আবার মাঝে মাঝে চারিদিক কালো করে ঘন মেঘ এসে দিনের বেলাও অন্ধকার ঘনিয়ে তুলেছে। এক ঘোর বর্ষার দিনে খবর পেলাম হোলসেমারির গ্রামে চাটুজ্যেদের দিঘির। চাটুজ্যেরা সেই গ্রামের জমিদার, অন্তত 150 বছরের পুরনো দিঘি, তাতে কিলবিল করছে মাছ। গায়ে শ্যাওলা জন্মে গেছে, এমন বিশাল রুই কাতলারও নাকি অভাব নেই। খবরটা দিল আমাদেরই গাঁয়েরই কালো হালদার। তারই মাধ্যমে যোগাযোগ করে একদিন মাছ ধরবার সরঞ্জাম নিয়ে বেরিয়ে পড়লাম হোলসেমারির দিকে। চাটুজ্যেরা অতি অমায়িক ভদ্রলোক, বনেদি জমিদার বংশ। এখন আর তার আগের অবস্থা নেই বটে, কিন্তু পুরনো ঐতিহ্য আর আতিথেয়তা এখনও বংশ গৌরবের সাক্ষ্য দিচ্ছে। বিশাল 3 মহলা বাড়ি, ঠাকুর দালান, পূর্বের জাঁকজমক নেই, কিন্তু দুর্গোৎসব প্রতি বছর হয়ে চলেছে। বাড়ির কর্তা অবিনাশ চাটুজ্যে নিজে আমাকে দিঘির ধারে বসাতে নিয়ে গেলেন। জমিদার বাড়ির পর একটা বড় আম বাগান, তারপরেই দিঘি। দেখে মনে বড় আনন্দ হলো। নিথর কালো জল, একদিকে বাঁধানো ঘাট আর বাকি 3 দিকে গাছপালা আর ঝোপ জঙ্গল। একটা বর্ষা কোকিল ডাকছে কোথায় বসে। এমন নির্জন পরিবেশে মাছ ধরে আনন্দ আছে। বললাম, বাহ, বেশ দেখি মাছ কী রকম, বড়শিতে ঠোকরায়? অবিনাশ চাটুজ্যে বললেন, প্রচুর মাছ। প্রতি বছর বাড়ির কাজকর্মে বা আত্মীয়দের মেয়ের বিয়ে, পৈতে, অন্নপ্রাশনে জাল ফেলা হয়। আবার প্রতি বছরই বেশ কিছু মাছ ছাড়া হয় যাতে পুকুর খালি না হয়ে যায়। কিন্তু কি? গত বছর থেকে একটা অদ্ভুত ব্যাপার দেখছি। এর মধ্যে প্রয়োজনে 2 বার জাল ফেলতে হয়েছিল। দেখা পুরনো বড় মাছ সংখ্যায় অনেক কমে গিয়েছে। নতুন যে মাছ ছাড়া হয়েছিল তাদেরও অর্ধেকেরই খোঁজ নেই। এটা তেমন কোনো সমস্যাই নয়, নিশ্চয়ই মাছ চুরি যাচ্ছে। বরং আপনি পাহারা বাড়িয়ে দিন আর কড়া নজর রাখুন। চুরি যাচ্ছে বলে তো মনে হয় না। বাড়ির কাছেই পুকুর, দিনে হোক বা রাতে জাল ফেলে মাছ চুরি করতে গেলে ধরা ঠিক পড়ে যাবে। ছিপ দিয়ে আর কটাই বা মাছ ধরবে, আর তাতে তো ধরা পড়ার সম্ভাবনা আরও বেশি। ভোঁদড় বা উদবিড়ালেও তো খেয়ে যেতে পারে। তারাই বার কটা খাবে? তাছাড়া 5 কি 10-এর মাছ তার ভোঁদর ধরবে না? ব্যাপারটা একটু আশ্চর্য। যাই হোক, আপনি বসে যান ঠাকুর। ঘাটের দিকে না বসে দিঘির উল্টো দিকের কোনায় একটি ঝোপ মতো জায়গা দেখে বসলাম। মাথার উপর আম আর কাঁঠালের পাতায়
বর্ষা ভেজা হাওয়া বেঁধে শিরশির শব্দ হচ্ছে। চারিদিকে ঘেঁটু, আশাওড়া, কালকাসুন্দা আর কচুর ঝাড়। মাঝে মাঝে বাতাস থেমে গিয়ে হালকা ইলশে গুঁড়ির বৃষ্টি নামছে। সঙ্গে ছাতা ছিল। একটা লাঠি মাটিতে পুঁতে ছাতা খুলে সেই লাঠির সঙ্গে বেঁধে দিলাম। ভেজার ভয় রইল না। সরঞ্জাম সব গুছিয়ে নিয়ে টোপ গেঁথে পাট থেকে 10-12 হাত দূরে বড়শি ছুঁড়ে দিলাম। তারপর প্রথমবার চাঁদ ছড়াতে যেতেই একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম। চার জলে পড়তেই দিঘির জল হঠাৎ যেন কেমন একটু কেঁপে উঠল। আমি যা বলছি ভালো করে বুঝে দেখো। জলে কিছু ছুঁড়ে ফেললে জল সামান্য কাঁপেই, কিংবা একটু ঢেউ উঠে ছড়িয়ে পড়ে। তবে তা নয়, সমস্ত দিঘির জলই একসঙ্গে কেমন যেন কেঁপে উঠল। মানুষ শিউরে উঠলে যেমন হয় ঠিক তেমন। প্রথমে ঘটনাটাকে তেমন আমল দিইনি। ভেবেছিলাম হঠাৎ সামান্য বাতাস উঠে বুঝি ওই রকম হয়েছে। কয়েকখানা আশাওড়ার ডাল ভেঙে নিয়ে সেগুলো বিছিয়ে গুছিয়ে বসলাম। চমৎকার মেঘান্ধকার দিনটা। মাথার উপর গাছের পাতা থেকে বাতাসের ঝাপটায় ফোঁটা ফোঁটা জল পড়ছে গায়ে। পাশে কচু গাছের ডাঁটি বেয়ে একটা বেনে বউ পোকা উঠছে। এমন পরিবেশে মনে বেশ শান্তি আর আনন্দ থাকা উচিত। মাছ ধরতে বসার প্রথম দিকে সেটা ছিল, কিন্তু একটু পর থেকেই মনটা কেমন যেন খারাপ হয়ে যেতে লাগলো। মেঘে ঢাকা আকাশের জন্য পরিবেশ যতটা অন্ধকার হওয়া উচিত তার চেয়েও যেন বেশি কালো হয়ে এসেছে। আমার সামান্য কিছু ক্ষমতা আছে এসব বোঝবার। তোমরা জানো, মধুসুন্দরী দেবী আমাকে দান করেছিলেন। আমার মনে হলো এই দিঘির পাড়টা অশুভ কোনো কিছুর প্রভাবে আচ্ছন্ন হয়ে আছে। বাতাসে কেমন একটা অপ্রীতিকর গন্ধ পেতে শুরু করলাম। কিসের গন্ধ? পচা বা ভ্যাপসা গন্ধ? না, সে তোমাদের ঠিক বোঝাতে পারবো না। পরিচিত ভালো বা খারাপ কোনো গন্ধের সঙ্গে তার মিল নেই। প্রায় সঙ্গে সঙ্গেই মনে হলো পরিবেশে কি যেন একটা ছোট্ট বদল ঘটেছে। চারিদিকে তাকালাম, না সবই তো ঠিক আছে, কেবল বর্ষার কোকিলটা আর ডাকছে না। এই দিঘি এবং তার চারপাশের কোনো অশুভ প্রভাব ক্রিয়া করেছে, এই বিষয়ে আমার বিশ্বাস আরও দৃঢ় হলো। মহাডামতন্ত্রে বলে অমানসিক কোনো অমঙ্গলজনক প্রভাব থেকে পশু পাখিরা দূরে থাকতে চায়। জায়গাটা যে ভালো নয়, নিজেদের সহজাত ক্ষমতা দিয়ে তারা সেটা মানুষের আগেই বুঝতে পারে। এক্ষেত্রে যা করা উচিত তা করে রাখলাম। মহাডামতন্ত্রের 3য় পটলে সাধকের আত্মরক্ষার নিয়ম বর্ণিত আছে। মনে মনে 12 বার গুরু প্রদত্ত বীজমন্ত্র উচ্চারণ করে তারপর আত্মরক্ষার জন্য ডামতন্ত্রে উল্লেখিত মন্ত্র উচ্চারণ করে দেহ বন্ধ করে নিলাম। এখানে যে অশুভ প্রভাবই কাজ করুক না কেন, সে আমার কোনো ক্ষতিই করতে পারবে না। অবিনাশবাবু মিথ্যে কথা বলেননি। দিঘিতে সত্যিই প্রচুর মাছ, চারেরও গুণ আছে বলতে হবে। মিনিট 15-র মধ্যে ফাতনা 2-4 বার কেঁপে উঠে একেবারে নিতলি হয়ে গেল। তামাক ধরাতে যাচ্ছিলুম, হুঁকো কলকে ফেলে ছিপ চেপে ধরলাম। কর শব্দ করে দ্রুত বেগে হুইল উল্টো দিকে ঘুরে যেতে লাগলো। টান দেখে বুঝলাম অন্তত 7 কি 8 ওজনের মাছ বড়শি গিলেছে। বড়শি মুখে নিয়ে মাছটা পুকুরের নানা দিকে ছোটাছুটি করতে লাগলো। আমিও খেলতে দিলাম। এই সময়ে কখনো
টান দিতে নেই বা হুইল গোটাবার চেষ্টাও করতে নেই। তেমন বড় মাছ হলে এক ঝটকায় বড়শি ছিঁড়ে নিয়ে উধাও হয়ে যাবে। ছোটাছুটি করবার সময় মাছটা একবার জলের উপরে ঘাই দিল, বাহ, বেশ বড় মাছ। তারপরেই ঘটল এক আশ্চর্য ঘটনা। ঘাই দিয়ে মাছটা আবার ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম আমার সুতো ঢিলে হয়ে গেছে। ছিপে বা হুইলে আর কোনো টান নেই। অবাক হয়ে হুইল ঘুরিয়ে সুতোর ডগার কাছে এনে দেখি বড়শি ছেড়েনি, ফাতনাও ঠিক আছে। তাহলে মাছটা গেল কোথায়? বড় মাপের ভালো বড়শি, ও জিনিস মুখে নিয়ে অতক্ষণ ছোটাছুটি করায় মিরেছেও নিশ্চয়ই মোক্ষম ভাবে। ঝটকা দিলে ছিঁড়তে হয়তো পারে, কিন্তু খুলে তো যাবে না। তাহলে যাই হোক, আবার টোপ গেতে ছুঁড়ে দিলাম দিঘির জলে। আবার এক মুঠো চারও ছড়িয়ে দিলাম। সঙ্গে সঙ্গে দিঘির জলে আবার সেই অদ্ভুত কাঁপন। এবার আর কাঁপন না বলে আলোড়ন কিংবা আন্দোলন বলাই উচিত। সমস্ত দিঘি জুড়ে একটা বিক্ষোভের ঢেউ উঠল। খারাপ কাঁচওয়ালা চশমা পরে এদিক ওদিক তাকালে যেমন সব উঁচু নিচু আর ঢেউ খেলানো লাগে, দিঘির জলও তেমনি দেখাতে লাগলো। বাতাসে সেই গন্ধটা আরও তীব্রতর হয়ে উঠল। এবার বড়শি ফেলার প্রায় সঙ্গে সঙ্গেই আবার তলিয়ে গেল ফাতনা। সত্যি মাছ আছে বটে এই দিঘিতে। শক্ত করে দু হাতে ধরলাম ছিপগাছা। আগের মতোই খেলতে লাগলো এই মাছটাও। এবার আমি শক্ত করে ছিপ ধরে আছি, যাতে হঠাৎই ঝাটকা লেগে হাত থেকে ছিপ ফসকে না যায়। আহা, আগের অত বড় মাছটা পালিয়ে গেল। একাগ্র মনে জলের দিকে তাকিয়ে থাকতে থাকতে বুঝতে পারলাম চারিদিকে অন্ধকার আরো বেশি করে ঘনিয়ে এসেছে। আকাশ ঢাকা পড়েছে আরো গভীর কালো একখানা মেঘের চাদরে। বাতাস থেমে গিয়েছে। স্তব্ধ প্রকৃতি কি এক অনৈসর্গিক ঘটনার জন্য রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করে রয়েছে। হঠাৎই আমি যেখানে বসে আছি সেখান থেকে 15-20 হাত দূরে মাছটা একবার ভেসে উঠল, আর সেই সঙ্গে দুটো কালো লোমশ বীভৎস হাত জল থেকে উঠে এসে মাছটাকে ধরে ফেলল। আমি বিস্ফারিত চোখে তাকিয়ে আছি। আমার সামনেই হাত দুটো মাছটার মুখ থেকে বড়শি খুলে সেটাকে ছেড়ে দিল জলে। তো আবার ঢিলে হয়ে গেল। তো গোটাবো কি? আমি তখনও অবাক হয়ে দেখছি কাণ্ড কারখানা। মাছটা ছেড়ে দিয়ে দু হাতে নিষ্ফল ক্রোধে বারবার মুঠো হতে আর খুলতে লাগলো। সেই হাতে বড় বড় নখ, মানুষের হাত সে নয়, পরিচিত কোনো পার্থিব প্রাণীরও নয়। এই দুনিয়াতে এমন অনেক প্রাণী বাস করে যারা অশুভ শক্তির প্রতীক। তাদের চোখে দেখা যায় না, যদি না তারা ইচ্ছা করে দেখা দেয়। মহাডামতন্ত্রে এদের কথা আছে, এরা বুদ্ধিহীন, আবেগহীন, ভয়ানক, নিষ্ঠুর। তেমনি কোনো এক জীব এসে বাসা বেঁধেছে এই দিঘির জলে। অবিনাশবাবুর মাছ চুরি যাবার কারণ এবার বুঝতে পারলাম। এই জীবটাই মাছ খেয়ে ফেলে। অপার্থিব প্রাণীটা আমার উপর রেগে গিয়েছে। আমার ধরা মাছ খুলে দিয়ে নখওয়ালা হাত মুঠো করে সে যেই রাগ প্রকাশ করেছে, দেহ বন্ধন করে থাকায় আমাকে স্পর্শ করতে পারছে না। রাগের কারণটাও আমি ধরতে পারলাম। আমি তাকে আশ্রয়চ্যুত করতে চলেছি। সর্ষে ফুলের মধু দিয়ে মাখা চার প্রাণীটা সহ্য করতে পারছিল না। সর্ষে বা তার ফুলের মধু প্রেত বিতাড়নী কর্মে লাগে, আর দুধনাথ খাঁটি মধুই দিয়েছিল ঠিকই। ভাবলাম সজ্জন অতিথি বৎসল অবিনাশবাবুর একটা উপকার করেই যায়।
দিঘির চারিদিকে ঘুরে ঘুরে মুঠো মুঠো চার ছড়িয়ে দিতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই জলের ভেতর থেকে একটা জমাট অন্ধকারের স্তূপের মতো কি একটা জিনিস উঠে ঘন মেঘের ভেতর মিলিয়ে গেল। বাতাস আবার বইতে শুরু করলো। পরিবেশে ভেজা লতাপাতার স্বাভাবিক গন্ধ ফিরে এলো। আমি আবার জমিয়ে মাছ ধরতে বসে গেলাম। বর্ষার কোকিলটাও আবার ডাকতে শুরু করেছে। তো শেষ হলো আজকেকার গল্প। তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প মৎস্য পিশাচ। আমাদের আজকের গল্পে বিশেষভাবে সহযোগিতা করেছেন পাঠক রাজদীপ, কিশোরী, স্বপন, অবিনাশ চাটুর্যে ও দুধনাথের চরিত্রে শান্তনু, তারানাথের বাবা শিবেন্দু স্যার, তারানাথ, রাজু আঙ্কেল এবং শিবুর চরিত্রে আমি স্বর্ণদ্বীপ। পরবর্তী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে দ্য নাইট অফ থ্রিলস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।